Hello guys, welcome back to our channel Engineering Educators, Engineering in an Engineered Way. Before start, I would like to request you all like, share and subscribe to our channel and don't forget to press the bell icon. Today I will discuss West Bengal Public Service Commission Junior Engineer for Mechanical question paper of 2016. So as per the poll conducted by us, তো তোমরা ম্যাক্সিমাম জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ভোট করেছো, তো সেই হিসাবে আজকে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারে ভিডিও বানানো আজ থেকে শুরু করলাম। তো এছাড়াও তোমরা লেকচারারের কোশ্চেন পেপারের ওপর ভিডিও বানাতে এবং সাবজেক্ট ওয়াইজ টপিকের ওপর ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছো, মানে পোল করেছো। তো অবভিয়াসলি আমরা জানতে চাইবো, যদি আমরা ভবিষ্যতে ফিউচারে সাবজেক্ট ওয়াইজ টপিকের ওপর ভিডিও বানাই, তো তোমরা কোন পার্টিকুলার টপিকের ওপর ভিডিও দেখতে পছন্দ করবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দ্য রেশিও অফ বাল্ক মডিউলাস টু ইয়ং মডিউলাস ফর এ পয়সন্স রেশিও উইল বি। তো রিলেশনটা ফার্স্ট আমাদের দেখতে হবে, ই হুইচ ইজ, ইটা কি, ইটা হচ্ছে ইয়ং মডিউলাস অ্যান্ড কেটা হচ্ছে বাল্ক মডিউলাস, 3k ইন্টু 1 - 2 মিউ। এবার এখান থেকে আমাদের রেশিও কি বলেছে, কে বাই ই, বাল্ক মডিউলাস টু ইয়ং মডিউলাস বার করতে বলেছে, সেটা সমান কত হবে, 1/3 ইন্টু 1 - 2 মিউ। এবার কোশ্চেনে দেখো মিউর ভ্যালুটা দেওয়া নেই, মিউর ভ্যালুটা যতক্ষণ না তোমায় বলতে পারবে তুমি রেশিওটা বার করতে পারবে না। এবার আমরা যদি মিউর ভ্যালুটাকে 0.25 ধরে নিয়ে এখানে মিউর ভ্যালুটা পুট করি, তাহলে আমরা এই রেশিওটা কত পেয়ে যাব, রেশিওটা পেয়ে যাব 2/3, যেটা অপশান বি এর সঙ্গে কিন্তু মিলে যাবে। আমার মনে হয় এটাই মিউর ভ্যালু এখানে দেওয়া উচিত ছিল। তো তাহলে আমরা অপশান বিটা কারেক্ট বলতে পারবো। নেক্সট কোশ্চেন আসা যাক, অপশান 2, কোশ্চেন 2, when a circular bar is uniform of diameter d1, তো সার্কুলার বারের ডায়ামিটার বলে দিয়েছে d1, আর যেটা ট্যাপারিং ইউনিফর্মলি ফ্রম ডায়ামিটার d1 অ্যাট দ্য ওয়ান এন্ড টু ডায়ামিটার d2 অ্যাট দ্য আনাদার এন্ড। তো বলছে এই সার্কুলার বারটা ট্যাপারিং হচ্ছে, আর যার অন্য প্রান্তের ডায়ামিটারটা বলে দিয়েছে d2। ঠিক আছে, তো এবার দেখো এখান থেকে এরাম হচ্ছে ট্যাপার্ড হয়ে এরাম হচ্ছে বারটা। তো এরপর বলেছে কি, সাবজেক্টেড টু অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার। তো কীভাবে এই ট্যাপারিংটা হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করছে, মানে থার্মাল এক্সপ্যানশান হচ্ছে এই মেটেরিয়ালটার, দু সাইডের থার্মাল এক্সপ্যানশান হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করার জন্য, এবং এটা ট্যাপার শেপ হচ্ছে সার্কুলার শেপ থেকে, এটা এখানে বলতে চাইছে। তো তার জন্য যে থার্মাল স্ট্রেসটা ইনডিউস হবে, সেই স্ট্রেসটা কত হবে জিজ্ঞেস করেছে। দেন দ্য থার্মাল স্ট্রেস ইনডিউস ইজ। তো দেখো এটা একটা ফ্রি এক্সপ্যানশান, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, টেম্পারেচার ইনক্রিজের ফলে ফ্রি এক্সপ্যানশান হচ্ছে এবং সার্কুলার স্যাপ থেকে এটা ট্যাপার স্যাপে পরিণত হচ্ছে। তো এই রকম ফ্রি এক্সপ্যানশানের জন্য থার্মাল স্ট্রেস আমরা জানি জিরো হয়, যতক্ষণ না তুমি কোনো জিনিসকে ফ্রি এক্সপ্যান্ড করা থেকে বাধা দিচ্ছ, ততক্ষণ সেই জিনিসটার ভেতর স্ট্রেস ইনডিউসড হবে না। যদি তুমি এই দু সাইডে রেস্ট্রিকশান লাগিয়ে রাখতে আর এখানে টেম্পারেচার ইনক্রিজ করতে থাকতে, তাহলে এটা বাড়তে চাইতো কিন্তু রেস্ট্রিকশানের জন্য বাড়তে পারবে না, সেই পজিশনে একমাত্র থার্মাল স্ট্রেস ইনডিউসড হয়, আদারওয়াইজ থার্মাল স্ট্রেস ইনডিউস হবে না। তো হিসাব অনুযায়ী এখানে থার্মাল স্ট্রেস অপশানে জিরো হওয়ার কথা, যেহেতু অপশানে জিরো নেই, তো আমার মনে হয় এখানে ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটার কিছু প্রবলেম আছে। তো আমরা আমাদের নিজেদের মতো করে কোশ্চেনটা বানিয়ে নিয়ে সেটা সলভ করার চেষ্টা করব। তো তো আমরা যদি এটাকে ধরে নিই, এটা একটা ট্যাপার্ড বার শুরু থেকেই ছিল এবং এটার দু সাইড যদি ফিক্স ছিল, এক সাইডের ডায়ামিটার d1, অপর সাইডের d2 ডায়ামিটার ছিল, আর এটাই টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছিল t1। তো এই t1 টেম্পারেচার ইনক্রিজ করার জন্য এর থার্মাল স্ট্রেস কত হবে, এইভাবে যদি আমরা কোশ্চেনটা ধরে নিই, তাহলে আমরা থার্মাল স্ট্রেসটা বার করব। তো কীভাবে বার করব, দেখো টেম্পারেচার ইনক্রিজ করার ফলে এখানে এই মেটেরিয়ালটাও দু সাইডে ইনক্রিজ করার চেষ্টা করবে লেন্থে। তো যে লেন্থে কিন্তু ইনক্রিজ করতে পারবে না, তো এর জন্য এখানে একখানা লোড অ্যাক্ট করবে যে থার্মাল স্ট্রেসের জন্য, সেই লোডটা ধরে নিই পি। সেই পি লোডের জন্য যে ইলংগেশনটা হবে আর থার্মাল স্ট্রেসের জন্য যে ইলংগেশনটা হবে থার্মাল এক্সপ্যানশনের জন্য, সেই দুটো ইলংগেশনকে আমরা যদি ইকুয়াল করে দিই, তাহলে আমরা এই পি এর ভ্যালুটা পেয়ে যাব এবং সেখান থেকে স্ট্রেসটা পেয়ে যাব। তো ক্যালকুলেট করা যাক। তো ইলংগেশন ডিউ টু থার্মাল স্ট্রেস কত হবে, আলফা ইন্টু টি ইন্টু এল, এলটা ধরে নিচ্ছি লেন্থ আর টিটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ, আলফার ভ্যালুটা থার্মাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, এটা থার্মাল ইনক্রিজের জন্য যে লেন্থ ইনক্রিজ হওয়ার কথা সেটা, ডিফরমেশনটা, ইলংগেশনটা। এবার পি লোডের জন্য যে ইলংগেশন হবে সেটা আমরা কি জানি, পি এল বাই এই
এ কত হবে π/4, এক সাইডের ডায়ামিটার, ট্যাপার ডায়ামিটার এক সাইডে d1 আর এক সাইডে d2 ইন্টু ই, এটা হচ্ছে। তো এখান থেকে আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। পি এর ভ্যালু হচ্ছে, এখান থেকে পি এর ভ্যালুটা পেয়ে যাব। পি এর ভ্যালু হবে, পি এর ভ্যালু তাহলে কত হচ্ছে? পি এর ভ্যালু হচ্ছে এখান থেকে আলফা টি ই ইন্টু আলফা, সরি, এল ক্যান্সেল আউট হয়ে যাবে, দেখো এখানে। তাহলে হচ্ছে আলফা টি ই ইন্টু π/4 ইন্টু d1 ইন্টু d2, এটা হচ্ছে পি এর ভ্যালু। এবার আমরা থার্মাল স্ট্রেস বার করতে গেলে কি জানি? ফোর্স বাই এরিয়া। তো ডিভাইড এরিয়া যদি করে দিই তাহলে আমরা স্ট্রেস পেয়ে যাব। তো এখানে আমরা যদি π/4 d2 স্কোয়ার করে দিই তাহলে আমরা এরিয়া পেয়ে যাব। দেখো d2 আর এখানে স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, π/4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি থার্মাল স্ট্রেস কত হচ্ছে? আলফা টি ই d1/d2, হুইচ ইজ অপশান এ। তো এখান থেকে অপশান এটা কারেক্ট অ্যান্সার পেয়ে যাব। এটা সি নয়, এখানে এই সাইডের যে লেখাগুলো আছে এগুলো কোনো অ্যান্সার নয়, এগুলো যার কোশ্চেন আমরা নিয়েছি তার কোশ্চেনে এইসব অ্যান্সারগুলো করা ছিল। এই অ্যান্সারগুলো তোমরা ধরো না, সাইডের লেখাগুলো। তো এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 3। টু বার্ডস অফ, সো কোশ্চেন 3, two bars of different material and same size are subjected to the same tensile force. If the bar having unit elongation in the ratio of 2:5, then the ratio modulus of elasticity of the bar to material is. তো দেখো, আমরা কি জানি? ইলংগেশন যদি ডিএল হয়, ডিএল ইজ ইকুয়ালস টু কি? PL/AE। আর এখানে বলে দিয়েছে সমস্ত প্যারামিটার সেম থাকবে এক্সেপ্ট ইটা। তাহলে ডিএল ইজ প্রপোর্শনাল টু 1/E। বার করতে আমাদের কি বলেছে? বার করতে বলেছে E1/E2, হুইচ ইজ ইকুয়ালস টু, তাহলে ইলংগেশন অ্যাট 2 টু ইলংগেশন অ্যাট 1, এটা সমান তাহলে কত হবে? 5/2। তো এটা কত হচ্ছে? অপশান বি। অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এ বিম হুইচ ইজ এক্সটেন্ডেড বিয়ন্ড ইটস সাপোর্ট। তো এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম বলেছে, এটার সাপোর্ট থেকে বেরিয়েও যদি বিমটা চলে যায় তাহলে এটাকে কি বলে? এটাকে বলে ওভারহ্যাঙ্গিং বিম, অপশান সি। নেক্সট কোশ্চেন দেখা যাক। Shear force and bending moment of a zero at free end of a cantilever beam is carried a পয়েন্ট লোড, একটা ক্যান্টিলিভার বিম যেটা পয়েন্ট লোড অ্যাট ইটস এন্ড। এখানে এন্ডে যদি আমাদের বলেছে কোন কোন অপশানটার জন্য শেয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট অ্যাট এট এন্ড পজিশানে, এই বিমের এন্ড পজিশানে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টটা জিরো হবে কোন অপশানটার জন্য? তো ফার্স্ট অপশান এ দেখা যাক। অপশান এ বলেছে একটা ক্যান্টিলিভার বিম যার এন্ডে একটা লোড যদি পি অ্যাক্ট করে তাহলে এখানে ফিক্সডও লোড পি অ্যাক্ট করবে, তাহলে এর শেয়ার ফোর্স ডায়াগ্রামটাই দেখো এরকম আসবে, পজিটিভ আসবে, যেটা পি, এখানেও পি হবে। তো এন্ডে দেখো একটা পি শেয়ার ফোর্স থেকেই যাচ্ছে, তো এন্ডে জিরো হচ্ছে না, যার জন্য অপশান এ কারেক্ট হবে না। সো অপশান বি কী বলেছে? পয়েন্ট লোড অ্যাট ইট মিডিল। তো ক্যান্টিলিভার বিমই আছে, এর পয়েন্ট লোডটা মিড পজিশানে অ্যাক্ট করছে পি, তো এখানেও পি হবে। তাহলে এর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কিরকম হবে? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম হবে। এন্ডে দেখো কিন্তু এটার কেসে এন্ডে জিরো শেয়ার ফোর্স, এটা পজিটিভ, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর এই বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? এর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম, ট্রায়াঙ্গুলার, এরকম হবে, এন্ডে জিরো। তো অপশান বিটা তাহলে কারেক্ট হচ্ছে। বোথ শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম দুটোতেই তাহলে আমাদের যে শেয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট দুটোতেই জিরো আসছে এন্ড পজিশানে, তো অপশান বিটা কারেক্ট হবে। এবার অপশান সিটাও দেখা যাক। অপশান সিটা বলেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে এটায়। তো লোডটা যদি WL হয় আর পাল ইউনিট লেন্থের লোডটা যদি W হয়, W লোড হলে, তাহলে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে এরকম, ট্রায়াঙ্গুলার, এটাও এন্ডে জিরো হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা SFD শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? প্যারাবোলিক, আমরা জানি। তো প্যারাবোলিক এরম হবে, এটাও দেখো আবার এন্ডিংয়ে জিরো হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, BMD এটা।
জিরো হচ্ছে অ্যাট এর এন পজিশনে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো দেখো অপশান সিটাও তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো এখানে দুটো অপশান কারেক্ট হবে, অপশান বি অ্যাজ ওয়েল অ্যাজ অপশান সি। সো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, কোয়েশ্চেন 6, দ্য বেন্ডিং মুভমেন্ট অফ এ মিডিল অফ এ সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ পার ইউনিট লেন্থ ইজ। তো বলে দিয়েছে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ধরে নাও এই বিমটা, যার লেন্থ বলে দিয়েছে এল, এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ পার ইউনিট লেন্থ অ্যাক্ট করছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা যেটা মিড পয়েন্টে অ্যাক্ট করবে সেটা কত হবে, ডব্লিউ ইন্টু এল। তাহলে এর যে রিয়াকশান ফোর্সগুলো হবে দুটোতেই যেহেতু সিমেট্রিক্যাল, তার জন্য দুটো এন্ডেই সমান ফোর্স অ্যাক্ট করবে, ডব্লিউ এল বাই টু, এদিকেও তাই ডব্লিউ এল ডিভাইড টু। আর এর এই পজিশানে আরেকটা ফোর্স অ্যাক্ট করবে যেটা হবে ডব্লিউ এল ডিভাইড টু, মিড পজিশান আর এই ফিক্সড এন্ডের মাঝামাঝি, তো যেটাও হবে ডব্লিউ এল ডিভাইড টু। এবার যে কোনো এক সাইডের লোড ক্যালকুলেট করবো, লেফট সাইডের লোড যদি আমি ক্যালকুলেট করি তাহলে এম সমান হয়ে যাবে আমাদের কত, ডব্লিউ এল ডিভাইড টু ইন্টু যে ডিস্টেন্সটা এল বাই টু, এটা ক্লকওয়াইজ তাই পজিটিভ, তারপরের লোডটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হুইচ ইজ ডব্লিউ এল ডিভাইড টু ইন্টু এল ডিভাইড ফোর, মিড পয়েন্টের সঙ্গে ডিস্টেন্সটা এটা হচ্ছে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত পাচ্ছি আলটিমেটলি, ডব্লিউ এল স্কোয়ার, ডব্লিউ এল স্কোয়ার ডিভাইড 8, এটা হবে কারেক্ট অ্যান্সার হুইচ ইজ অপশান ডি। তো অপশান ডিটা ফর 6 কারেক্ট হবে। নেক্সট হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অফ ইজ এ পয়েন্ট ওয়ার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেন্ডিং মুভমেন্ট চেঞ্জেস ইট সাইন। তো কীরকম হয় দেখো, এটা যদি কোনো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হয়, এটা যদি কোনো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হয়, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ পোর্শন। তো দেখো যে পয়েন্টটায় অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এর সাইনটা চেঞ্জ করছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা, তো এই এক্স্যাক্ট পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 8, দ্য square beamed a circle beam have the same length, same allowable stress, same bending moment, the ratio of weight of the square beam to circular beam is। তো এখান থেকে দেখো স্কোয়ার আর সার্কুলার বিম দুটো বিম বলে দিয়েছে, যার সিগমা বি বেন্ডিং স্ট্রেসটা ইকুয়াল বলে দিয়েছে। আর বেন্ডিং স্ট্রেস সমান আমরা কি জানি, বেন্ডিং স্ট্রেস সমান এম ডিভাইড আই ডিভাইড ওয়াই। আবার আই ডিভাইড ওয়াইটাকে আমরা কি বলি, জেড বা সেকশন মডিউলাস এম ডিভাইড জেড। তো দেখো বেন্ডিং স্ট্রেস বেন্ডিং মুভমেন্ট সব সমান বলে দিচ্ছে, শুধু জেডটা তাহলে আমরা কি বলতে পারবো, জেডটাও দুটো বিমের জন্য ইকুয়াল হবে, তাহলে জেড ফর সার্কুলার বিম ইজ ইকুয়ালস টু জেড ফর স্কোয়ার বিম হবে। তো এখান থেকে দেখো জেড ফর তাহলে স্কোয়ার বিম ইজ ইকুয়ালস টু জেড ফর সার্কুলার বিম যদি আমরা লিখি, এখান থেকে স্কোয়ার বিমের মানে সেকশন মডুলাসটা কত হয়, স্কোয়ার বিমের সেকশন মডুলাস হয় 1/6 বি কিউব, বিটা যদি ওর লেন্থটা হয়, প্রত্যেকটা স্কোয়ারের লেন্থগুলো হয় বি, আর সার্কুলারের কেসে সেকশন মডুলাস হয় π/32 ডি কিউব। এটা হলো, তাহলে এখান থেকে ভ্যালুটা রিলেশনটা কত বেরোবে, বি ডিভাইড ডি যদি বার করি, এই রিলেশনটা এখান থেকে বেরোবে বি ডিভাইড ডি সমান 0.838269, এরম একটা রিলেশন বেরোবে। এটা যদি ইকুয়েশান 1 হয়, এই ভ্যালুটা পরে আমরা পুট করব, মনে রেখো এই ভ্যালুটা। তো এবার দেখা যাক আমাদের অ্যাকচুয়াল জিনিস কী বার করতে বলেছে, ওয়েট অফ স্কোয়ার বিম টু ওয়েট অফ সার্কুলার বিম কত হয়। দেখো ওয়েট সমান আমরা কি জানি, ওয়েট সমান হচ্ছে আমরা জানি mg m ইন্টু জি, তাহলে mg ফর স্কোয়ার টু mg ফর সার্কেল, তো গ্র্যাভিটি ক্যান্সেল আউট, যেহেতু গ্র্যাভিটি দুটোরই সমান হয় 9.81। তো পরে রইল কি এমটা, তো এমটাকে আবার যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, ভি ইন্টু রো, এটাও ভি ইন্টু রো, যেহেতু সেম মেটেরিয়াল সেম সমস্ত কিছু বলে দিয়েছে, ভি ইন্টু রো ফর স্কোয়ার সেকশন অ্যান্ড ভি ইন্টু রো ফর সার্কুলার সেকশন, রো ক্যান্সেল আউট হয়ে যাবে, রোটা সেম মেটেরিয়ালের কেসে সেমই হবে ডেন্সিটি। তো পরে রইল কি ভি এটা সমান আবার কি, তাহলে ভি ফর স্কোয়ার, ভিটাকে ভাঙলে আমরা কি পাবো, এরিয়া ইন্টু লেন্থ
আর এখানেও এরিয়া ইন্টু লেন্থ, লেন্থটা দুটোরই সমান, লেন্থগুলোও ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে শুধু এরিয়া। তাহলে এরিয়া অফ স্কোয়ার সেকশন টু এরিয়া অফ সার্কুলার সেকশন, এটা হবে ওয়েট রেশিও। তো এবার এরিয়ার ভ্যালু, এরিয়া স্কোয়ারের এরিয়া আমরা কি জানি, এটা বি স্কোয়ার, আর সার্কুলারের এরিয়া আমরা কি জানি, π/4 ইন্টু ডি স্কোয়ার, এটা হলো। তো এখান থেকে বি আর ডি এর রেশিওটা আমরা আগেই বার করেছিলাম, যেটা ছিল 0.838269 রেশিওটা ছিল। তো ওই রেশিওটা বাস এখানে পুট করে দিতে হবে, এখানে পুট করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সার আমরা কত পাবো, 1/1.12, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা হবে অপশান সি। এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন 8। নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 9, দ্য সিলিন্ডারনেস রেশিও ইজ দ্য রেশিও অফ, এখানে অপশান বি কারেক্ট হবে, লেন্থ অফ দ্য কলম টু দ্য রেডিয়াস অফ জাইরেশন, এটা সমান আমরা জানি সিলিন্ডারনেস, লেন্থ অফ দ্য কলম মানে ইকুইভ্যালেন্ট লেন্থ, আর কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো নেক্সট কোশ্চেন দেখা যাক 10, দ্য ক্লোজলি কয়েল হেলিক্যাল স্প্রিং কে কাট ইন্টু n ইকুয়াল পার্টস, দ্য স্টিফনেস অফ ইচ পার্টস ইজ। এটাকে এই স্প্রিংটাকে অনেকটা এর সঙ্গে প্যারালালের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে প্যারালালের কেসে আমরা কি জানি, সব সমস্ত কেগুলো যোগ হয়ে যায়, স্টিফনেসগুলো সব অ্যাড হয়ে যায়, আর তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট স্টিফনেস হবে সেটা হবে K1 প্লাস K2 প্লাস K3, এইভাবে, মানে যত এনটা আছে যেহেতু আর সবগুলোরই সমান কে স্টিফনেস, তাহলে এন ইন্টু কে হয়ে যাবে, হুইচ ইজ অপশান সি। নেক্সট হচ্ছে ইফ দ্য টিয়ারিং এফিসিয়েন্সি অফ এ রিভেট জয়েন্ট ইজ 50%, বলে দিয়েছে 50%, মানে 0.5, দেন দ্য রিভেট রেশিও অফ রিভেট হোল ডায়ামিটার টু পিস ডায়ামিটার ইকুয়ালস টু, এটা সমান আমরা কি জানি, পি মাইনাস ডি ডিভাইড পি, পিটা হচ্ছে পিচ আর ডিটা হচ্ছে ডায়ামিটার, সমান 1 মাইনাস ডি বাই পি। তাহলে এখান থেকে আমরা ডি বাই পি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 1 মাইনাস 0.5, হুইচ ইজ ইকুয়ালস টু 0.5। তো 0.5টাই কারেক্ট অ্যান্সার হবে এখানে। সো হুইচ ইজ অপশান ডি, 0.5 is the correct answer for question 11. Next question, the product of Young modulus E and inertia I is known as, এটাকে বলা হয় flexural rigidity, which is option C is the correct answer. Next question, the maximum deflection of a beam of length L carrying total load W uniformly distributed over the whole length is, তাহলে বলে দিয়েছে একটা ফিক্সড বিম বলেছে, নট সিম্পলি সাপোর্টেড, এটা একটা ফিক্সড বিম, মানে দু সাইডটা এরকম ফিক্সড আছে বিমটার। তো এটার ওপর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ পার ইউনিট লেন্থ অ্যাক্ট করে, তো এটার জন্য আমরা ফর্মুলা কি জানি, হুইচ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ এল কিউব বাই 384 EI, এটা হবে ডিফ্লেকশনের ফর্মুলা, হুইচ ইজ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন 13. Next question 14, two shaft A and shaft B are made of same material and the shaft A is 50 millimeter diameter, shaft B is 100 millimeter diameter, the ratio of strength of the shaft A to that of shaft B to that of shaft A is. তো এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, যেটা হলো রেজিস্টিং টুইস্টিং মুভমেন্ট বা রেজিস্টিং টর্ক ইজ ডিভাইড J polar moment of inertia J is equals to tau max shear stress to the radius R is equals to G theta divide L. তো এখান থেকে আমরা কি লিখতে পারি, TR রেজিস্টিং টর্ক ইজ ইকুয়ালস টু টাউ ম্যাক্স ডিভাইড ZP পোলার সেকশন মডুলাস ZPটা। তো ZPর ভ্যালুটা কত হচ্ছে, জেডপিটা হলো J/R, এটাকেই একবারে জেডপি বলে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই কোশ্চেনটার জন্য তাহলে আমরা লিখতে পারি যে জেডপি ইজ ফর শাফট, টিআর আমাদের কি বলেছে,
এখান থেকে বলছে টুইস্টিং মোমেন্ট টি অ্যান্ড মোমেন্ট এম বেন্ডিং মোমেন্ট স্ট্রেস ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম স্ট্রেস দেন এম ইজ ইকুয়াল, না এটা নয় 14, দ্য রেশিও অফ স্ট্রেংথ অফ দ্য সাফট। সাফটের স্ট্রেংথ কিসের ওপর ডিপেন্ড করে? সাবসে স্ট্রেংথ, তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটাকে আমরা যে টি আর ইজ ইকুয়ালস টু টি আর ইজ প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি 1/z পি, এটা আমরা লিখতে পারি। তো আগের ফর্মুলাটা আমরা পাচ্ছি টাও ম্যাক্স, টাও ম্যাক্স সমান টি আর ডিভাইড জেড পি, একটু ভুল লিখেছিলাম, টি আর ডিভাইড জেড পি। তো এখান থেকে আমরা লিখতে পারি টি আর ইজ প্রপোর্শনাল টু জেড পি, এটা আমরা লিখতে পারি এখান থেকে। আর টি আরটাই হচ্ছে স্ট্রেংথ, রেজিস্টিং টর্ক যেটা সেটাই হবে স্ট্রেংথ এর প্রপোর্শনাল, মানে যে স্ট্রেংথটা আমাদের জেড পির প্রপোর্শনাল হবে। তো জেড পি বাড়লে স্ট্রেংথ বাড়বে, জেড পি কমলে স্ট্রেংথ কমবে। জেড পিটা কি? জেড পিটা হচ্ছে পোলার সেকশন মডিউলাস। তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? স্ট্রেংথ ফর আমাদের বার করতে কি দিয়েছে? স্ট্রেংথ ফর সাফট বি টু স্ট্রেংথ ফর সাফট এ ইজ ইকুয়াস টু, তাহলে কত হবে? জেড পি ফর বি টু জেড পি ফর এ, এটা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো π/16 ডিবি কিউব টু π/16 ডায়ামিটার অফ এ ডি এর কিউব। তাহলে π/16 π/16 ডায়ামিটার বি টু ডায়ামিটার এ এর হোল কিউব হয়ে যাবে। তাহলে এটা সমান কি? ডায়ামিটার বি এর ভ্যালু 100, ডায়ামিটার এ এর ভ্যালু 50, এটার হোল কিউব হয়ে যাবে, মানে এটা ক্যান্সেল আউট হলে কথা হচ্ছে 2 এর কিউব মানে 8, 8 টাইমস উইল বি দ্য অ্যান্সার। সো এখানে অপশান ডি 8 টাইমস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন 15, দ্য শাফট অফ ডায়ামিটার ডি সাবজেক্টেড টু টুইস্টিং মুভমেন্ট T and the bending moment M if the maximum bending stress is equal to maximum shear stress developed, then M is equal to, তো আমাদের কি বলে দিয়েছে? সিগমা বি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ইজ ইকুয়াল টু টাও ম্যাক্স শিয়ার স্ট্রেস যে ইনডিউসড হবে সেটার ইকুয়াল হবে। তাহলে আমরা এখান থেকে ফর্মুলা বসিয়ে দাও জাস্ট, m/π/32 ডি কিউব টু টিটা হচ্ছে টুইস্টিং মুভমেন্ট টর্ক বাই π/16 ডি কিউব। তাহলে পাই ক্যান্সেল আউট হবে, ডি কিউব ক্যান্সেল আউট হবে, 16 আর 32 ক্যান্সেল আউট, এটা 2 হবে। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি আমরা? এম এর ভ্যালু এম ইজ ইকুয়ালস টু টি ডিভাইড 2, এটা পাচ্ছি অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে এখানে অপশান এ টি ডিভাইড 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য র্যাঙ্কিং ফর্মুলা ইটস হোল্ড গুডস ফর, তো র্যাঙ্কিং ফর্মুলাটা ফার্স্ট দেখে নেওয়া যাক। এটা হচ্ছে পি আর র্যাঙ্কিং ফোর্স, যেটা 1/P ফর শর্ট কলাম টু 1/P ফর লং কলাম, এরাম হয় ফর্মুলাটা। তো এখানে দেখো র্যাঙ্কিং ফর্মুলাটা গুডস ফর বোথ শর্ট অ্যান্ড লং কলাম, দুটোর জন্যই র্যাঙ্কিং ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট কোশ্চেন 17, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইকুইভ্যালেন্ট লেন্থ L and actual length of the column for both end fixed, মানে বোথ এন্ড ফিক্সড কলমের জন্য কত বলেছে এটা বেরোবে। তো আমরা কি জানি? এলই সমান আলফা ইন্টু এল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আলফার ভ্যালু ফর বোথ এন্ড ফিক্সডের জন্য হয় 1/2 হাফ ইন্টু এল, এটা হয় আলফার ভ্যালু। তো এটাই হবে রিলেশনশিপ, এলই ইজ ইকুয়ালস টু L/2, মানে এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 18। কোশ্চেন 18 বলেছে, when a spring of a watch is owned it will possess only and only the strain energy। দেখো স্প্রিংটা যখন ওন্ড হয় তখন ওখানে কোনো কাইনেটিক এনার্জি ওখানে হয় না, কেননা এটা কোনো মুভিং পজিশানে নেই। তো এখানে হিট এনার্জিও আসবে না, ইলেকট্রিক্যাল এনার্জিও আসবে না, একমাত্র স্ট্রেন এনার্জি ইজ দ্য কারেক্ট অপশান, যেটা পোটেন্সিয়াল এনার্জিটা কনভার্ট হয়। তো এটাই হবে অপশান ডিটাই হবে কারেক্ট অ্যান্সার এখানে।
তো 19 হচ্ছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ টি সেকশন। টি সেকশন এটার ডাইমেনশন বলে দিয়েছে 100, একটা টি সেকশন ধরে নাও, এটা যদি টি সেকশন হয়, এটা ডাইমেনশনগুলো বলে দিয়েছে 100, 150 অ্যান্ড 50। এইটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, 100 অ্যান্ড এটা হচ্ছে 150, 150। তো আমরা সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা কি জানি? সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা আমরা কি জানি? y সমান a1 y1 প্লাস a2 y2 ডিভাইড a1 প্লাস a2। তো এটা যদি সেকশন 1 হয়, এটা যদি সেকশন 2 হয়। এবার দেখো, তাহলে তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো বটম ডিস্টেন্স থেকে লেন্থ আমাদের বার করতে বলেছে। এরিয়া ফর টি সেকশন, এটা যদি টি সেকশন হয়, টি সেকশন, এটা 1 নম্বর মেম্বার, এটা যদি 2 নম্বর মেম্বার হয়। এবার দেখো এরিয়া অফ 1 নম্বর মেম্বার কত হচ্ছে? 100, এর এইটা হচ্ছে 100 ইন্টু ইন্টু কত হচ্ছে? ইন্টু এটা 50, এই লেন্থটা হচ্ছে 50, 100 ইন্টু 50, এটা হলো তাহলে a1 ইন্টু ইন্টু আমাদের y1টা কত হবে? ফ্রম ইটস বটম, দেখো তাহলে এই পজিশনটা থেকে এর মিড পজিশনটা পর্যন্ত ডিস্টেন্স, এটা 50, মানে এই মিড পজিশনটা তো এইটুকুনি হবে 25, আর এটা 100 ছিল, তাহলে 125 হচ্ছে। তো ইন্টু 125 হবে, প্লাস a1 y1 বলেছি, তো a1 y1 হলো। এবার a2 y2, a2টা কত? এটার এরিয়াটা, 2 এর এরিয়াটা কত হবে? সেম 50 ইন্টু 100, ঠিক আছে। এবার এটা হচ্ছে 50, এইটুকুনি পোর্শনটা এটা 50, আর এই লেন্থটা হচ্ছে 100, তো এইটা হলো ইন্টু ইন্টু a2 y2, এটা a2 হলো। এবার y2 এর ভ্যালুটা কত হচ্ছে? এর বটম থেকে এর মিড পজিশনের ডিস্টেন্সটা, এইটা যদি মিড পজিশন হয়, এইটুকুনি ডিস্টেন্সটা আমাদের কত হচ্ছে? এটা টোটাল 100 হলে মিড পজিশনের ডিস্টেন্সটা হবে 50 ইন্টু 50 হয়ে গেল। এবার এটার হোল ডিভাইড a1 প্লাস a2, মানে এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা, তো হুইচ ইজ হচ্ছে, তাহলে দুটো এরিয়াই সমান যেহেতু, তাহলে 2 ইন্টু 100 ইন্টু 50 এটা হবে। তো এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি কত অ্যান্সার হবে? ওয়াই বার বা সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স ফ্রম ইটস বটম হবে 87.5 মিলিমিটার। এটাই কারেক্ট অ্যান্সার হবে, হুইচ ইজ অপশান সি। অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 20, দ্য পয়েন্ট থ্রো হুইচ দ্য হোল ওয়েট অফ দ্য বডি অ্যাক্টস। তো সেই পয়েন্টটাকে আমরা কি বলি? ইরেসপেক্টিভ অফ ইটস পজিশন ইজ নোন অ্যাজ অপশান বি সেন্টার অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটি দিয়ে পুরো ওয়েটটা আমরা অ্যাক্ট করে জানি যে কোনো বডির বা মেম্বারে, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট 21, দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার সেকশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু সেকশন, মানে জেড অ্যাক্সিসের, এক্স আর ওয়াই অ্যাক্সিসের যে প্লেনটা হয় সেটার পারপেন্ডিকুলার যেটা, সেটা মানে হচ্ছে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে এর মুভমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা বের করি যে যে থিওরিটা দিয়ে, সেটাকে বলা হয় পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো সেটা অ্যাকচুয়ালি হলো আই জেড জেড, মুভমেন্ট অফ ইনার্সিয়া ফর জেড অ্যাক্সিসের অ্যাবাউটে ইজ ইকুয়ালস টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। তো সার্কেলের ক্ষেত্রে আই এক্স এক্স আই ওয়াই ওয়াই দুটোই সমান হয়, তাহলে 2 ইন্টু যেটা হয় পাই বাই 64 ডি কিউব, সরি নট ডি কিউব বাট ডি টু দি পাওয়ার 4, পাই বাই 60 কিউব 64 ডি টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে কত? আলটিমেটলি পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4, এটা হবে কারেক্ট অ্যান্সার। মানে এখানে অপশান ফর 21, অপশান সি পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপর এর নেক্সট পার্টগুলো খুব শীঘ্রই আসবে, তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই